কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে, বিশেষ করে সকালের টাইমে। তখন ব্ল্যাঙ্কেট মুড়িয়ে গভীর ঘুমে থাকি আমি। সহজে উঠতেই মন চায় না। তখন যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয়, মেজাজটা বিগড়ে যায়। এমন এক সকালে আমার ফোনটা নাগিন ড্যান্স দিয়ে বেজে ওঠে। মজার ঘুমটা গেল ভেঙে। বিরক্তি নিয়ে রিসিভ করলাম ফোন। ঘুমের ঘোরেই বললাম, হ্যালো। ওপাশ থেকে একটা মেয়ে উত্তেজিত হয়ে বলে উঠল, রানা, তুমি কোথায়? এভারেস্ট জয় করতে আসছি। আপনি কে বোন? ওরে হারামি, আমি তোর বোন না, আমি তোর গার্লফ্রেন্ড স্নেহা। স্নেহা? কে স্নেহা? মহাপুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না। আপনি রং নাম্বারে ডায়াল করেছেন, রাখি। ফোন রেখে দিতেই আবার বেজে উঠল। উফ, সকাল সকাল ফোনটা কি বিদ্রোহ শুরু করলো। আবারও ফোন রিসিভ করে বললাম, আপনি যাকে ফোন করেছেন তিনি এই মুহূর্তে এভারেস্ট জয় করতে ব্যস্ত আছেন। প্লিজ একটু দেরিতে আবার কল করুন, ধন্যবাদ। ওপাশ থেকে মেয়েটা বলল, রানা, আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, প্লিজ ফাজলামি করো না। অবাক হওয়ার ভান করে আমি বললাম, আমার বাড়ির সামনে? কি বলেন? আপনি কি নেপালে? আমি তো এখন নেপালে এভারেস্টে চূড়ায় উঠছি, আর একটু পর জয়ও করে ফেলবো। মেয়েটা বিরক্ত হয়ে বলল, প্লিজ রানা, ফাজলামি অফ করো এবার। আমি সত্যি সত্যি তোমার বাসার সামনে, তুমি বের হয়ে আমাকে নিতে এসো। আর কোনো জবাব না দিয়ে আমি ফোন কেটে দিলাম। তারপর সুইচ অফ করে রাখলাম ফোন। নয়তো আবারও যে কোনো মুহূর্তে নাগিন ডান্স দিয়ে বিদ্রোহ শুরু করতে পারে আমার ঘুমের বিরুদ্ধে। এক টানা আরো কয়েক ঘন্টা ঘুমিয়ে 11টার দিকে ঘুম ভাঙলো আমার। ভাবলাম স্নেহাকে একটা ফোন দেওয়া দরকার, তাই ফোনটা অন করে ওর নাম্বারে ডায়াল করলাম। কিন্তু ওপাশ থেকে সে ফোন রিসিভ করলো না। আরও কয়েকবার ট্রাই করে ব্যর্থ হলাম। শেষে আমার রুমমেট বিজয়কে জিজ্ঞেস করলাম, দোস্ত কি হলো বলতো, স্নেহা আমার ফোনই রিসিভ করছে না। বিজয় বলল, স্নেহা এসেছিল আজ সকালে, তুই নাকি ওর সাথে ফোনে উল্টাপাল্টা বলেছিস। আরে ঘুমের ঘরে কি বলতে কি বলেছি আমি জানি নাকি? কেন এসেছিল সে? বাসা থেকে নাকি ওর বিয়ে দিয়ে দিচ্ছে, তাই সবকিছু নিয়ে তোর কাছে চলে এসেছিল সে। কি বলিস এসব? তুই কিছু বলিসনি ওকে? আমি কি বলবো, আমাকে তো কিছু বলার আর সুযোগই দিল না। রাগ করে ব্যাগ নিয়ে চলে গেছে। কোথায় গেছে? ওর বাসায় চলে গেছে আবার। আর যাওয়ার সময় বলে গেছে তোকে নিয়ে ওর বিয়ে খেতে যেতে। কি বলিস? প্রেমিকার বিয়ে খেতে যায় নাকি কেউ? কেউ না গেলেও তুই যাবি। বলেছে নেপাল থেকে তাড়াতাড়ি এসে ওর বিয়ে খেতে যেতে। কি নেপাল, কি বিয়ে? দূর বেড়া, কিছুই মাথায় ঢুকতেছে না। হঠাৎ করে ওর বিয়ে ঠিক হলো কি করে? কি জানি। দোস্ত, আমি এইভাবে অকালে বিধবা হতে পারবো না। চল ওর বাসে যাবো এখন। পাগল হয়েছিস? ওর বাবাকে তুই চিনিস না? মনে হয় ওনার পূর্বপুরুষ কসাই ছিল। ওনার সামনে গেলে তো আমার নিজেরই হাঁটু দুইটাও খুঁজে পাই না আমি। তাহলে এখন কি হবে? রাতে যাব চুরি করে। স্নেহা যদি দেখা না করে, যেইভাবে রেগে চলে গেছে। সেটা পরে দেখা যাবে, এখন আমি একটু বের হব, তুই থাক। বলেই বিজয় বেরিয়ে গেল। রাতে আমি আর বিজয় চুপি চুপি গেলাম স্নেহাদের বাসায়। মই বেয়ে দোতলায় উঠলাম আমি। নিচে বিজয় পাহারা দিচ্ছিল। স্নেহা রুমের দরজা খোলাই ছিল, আর সে রুমে একাই ছিল। আমি ও রুমে ঢুকে একটা হাসি দিয়ে বললাম, হাই। স্নেহার রেগে উঠলো আমাকে দেখে। রেগে গিয়ে বলল, তুমি কেন এসছো? তুমি এভারেস্ট জয় করনি? না, অর্ধেক জয় করেই চলে এসেছি, তোমাকে জয় করতে। আমাকে জয় করতে হবে না, চলে যাও তুমি। যাব না? তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তাতে তোমার কি? আমার কি মানে? তুমি আমার গার্লফ্রেন্ড। কিসের গার্লফ্রেন্ড? মহাপুরুষদের তো কোনো গার্লফ্রেন্ড থাকে না। উফ, সরি সোনা, ওটা মুখ ফুসকে বলে ফেলেছি। এখনো রেগে আছো বুঝি? চলে যাও তুমি, এখন কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। আগে বলো কিভাবে কি হলো, হঠাৎ বিয়ে কেন? ভালো পাত্র হাতছাড়া করতে রাজি হয়নি আমার ফ্যামিলি, তাই সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল। 2 দিন পর আমার বিয়ে, তুমি এসে পেট ভরে খেয়েছো। চুপ, এই বিয়ে হতে দেব না কিছুতেই। কি করবা? তুলে নিয়ে যাব। দেখা যাবে, এখন যাও তুমি। স্নেহা আমাকে রুম থেকে বের করে দিল। আমিও চলে আসলাম বিজয়কে নিয়ে। বন্ধুরা মিলে সব প্ল্যান করলাম কিভাবে কি করতে হবে। বিজয় কোথা থেকে যেন একটা লোক ভাড়া করে আনলো। দেখতে রোগাটে। লোকটা নিজেকে কিডন্যাপ বিশেষজ্ঞ বলে দাবি করে।
দেখে তো আমার পেটের ভিতরে নারী পুরী শুদ্ধ হেসে ওঠে। এটা নাকি কিডন্যাপ বিশেষজ্ঞ। লোকটাকে দেখিয়ে বিজয়কে বললাম, এইটা তোর কিডন্যাপ বিশেষজ্ঞ? দেখে তো মনে হয় স্নেহাকে তুলে আনতে গিয়ে নিজেই কিডন্যাপ হয়ে যাবে। আমার কথাটা মনে হয় লোকটার বড়সড় কোনো বাঁশ মনে হলো। লোকটা বলল, কি বললা তুমি? আমার প্যাস্টিস তুলে কথা বললা? জানো আমার নাম কি? আমার নাম কাশেম আলী। সবাই কাশেম কিডন্যাপার বলে এক নামে চেনে। বলেই সে নিচের বুকে কয়েকটা চাপড় মারল। ও আচ্ছা তাই, তাহলে দেখা যাবে কাশেম কিডন্যাপারের কেরামতি, বললাম আমি। রাত 10টার দিকে আমরা কয়েকজন বন্ধু একটা মাইক্রোবাস নিয়ে বাইরে অপেক্ষা করছিলাম। কাশেম কিডন্যাপার তখন বিজয় ও সাদ্দাম নামের আমার আরেক বন্ধুকে সাথে নিয়ে স্নেহার বাড়ির ভেতরে গেল। ভেতরে তখন তার গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। খুব অস্বস্তিতে ছিলাম আমি। পারবে তো ওরা স্নেহাকে তুলে আনতে? দূর, এতক্ষণ কি করছে ওরা ভেতরে? ধরা পড়ে জানি তো আবার। চিন্তা বেড়ে গেল। বেশ কিছুক্ষণ পর দেখলাম ওরা আসছে। কাশেম কিডন্যাপারের সাথে কাঁধে সাদা কাপড়ে মোড়ানো লাশের মতো কিছু একটা দেখা গেল। ওটাই মনে হয় স্নেহা। যাক, বাঁচা গেল। কিন্তু ওকে লাশের মতো করে আনছে কেন ওরা? যাই হোক, ওরা গাড়িতে উঠে স্নেহাকে শুইয়ে দিল। তাকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে, তাই কোনো সিন ক্রিয়েট হয়নি। ড্রাইভার গাড়ি ছেড়ে দিতে আমি কাশেমকে জিজ্ঞেস করলাম, স্নেহাকে এইভাবে কাপড় দিয়ে মোড়ানো হয়েছে কেন? কাশেম জবাব দিল, যাতে পুলিশ চেক করার সময় লাশ ভেবে ছেড়ে দেয়। বাহ, বুদ্ধি আছে কাশেম কিডন্যাপারের। আমার কথা শুনে সামনে সিট থেকে বুক ফোলালো কাশেম কিডন্যাপার, যেন বিরাট কিছু করে ফেলেছে সে। অনেকক্ষণ গাড়ি ছুটিয়ে আমরা একটা বাসায় আসলাম। বাসাটা আগে রাতেই ভাড়া করেছি আমরা। স্নেহাকে তুলে নিলাম আমি দুহাতে পাঁজা কোলা করে। কি ব্যাপার, ওর ওজন হঠাৎ এত ভারী হয়ে গেল কেন? আগেও তো ওকে এভাবে তুলেছে, এত ভারী তো লাগেনি। মরে টরে জানি তো আবার, শুনেছি মরে গেলে লাশের ওজন বেড়ে যায়। বুকের ভেতরে থক থক করতে লাগলো আমার। কোনো মতে বাসার ভেতরে ঢুকে বেডের উপরে শোয়ালাম তাকে। তারপর তার উপর থেকে সাদা কাপড়টা সরাতেই জোরে চিৎকার দিয়ে উঠলাম আমি। সাথে সাথে সবাই আমার পাশে এসে দাঁড়ালো। আমি চিৎকার করে বললাম, এইটা তোমরা কাকে তুলে আনলা? এটা তো স্নেহার আম্মু। আমার কথা শুনে আমার বন্ধুরাও চিৎকার করে উঠল। কি করতে গিয়ে কি হয়ে গেল? কাশেম কিডন্যাপার এক পাশে সরে যেতে লাগলো ধীরে ধীরে। মুখটা তার বাংলার আটের মতো করে ফেলেছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই সে বোকা বোকা টাইপের একটা হাসি দিল। তার শার্টের কলার ধরে বললাম, কি বলেছিলি তুই? কিডন্যাপ বিশেষজ্ঞ? কেরামতি দেখাবি? এই তোর কেরামতি? কাশেম কিডন্যাপার মুখটা অন্যরকম করে বলল, আমার কি দোষ? উনি যেভাবে সেজেছেন ভাবলাম উনিই পাত্রী। পাত্রী সাইজ আর পাত্রীর মায়ের সাইজ তোর কাছে একই মনে হলো? পাশ থেকে বিজয় বলল, রানা, বাদ দে তো। এখন ওনাকে নিয়ে কি করব সেটা ভাব। কি করব? ওনার জ্ঞান ফেরার আগে বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে, আর স্নেহাকে তুলে আনতে হবে। তাহলে চল। আবারও আমরা গাড়িতে উঠলাম স্নেহার আম্মুকে নিয়ে। ওদের বাসার কাছাকাছি আসতে চোখে পড়লো বাড়িতে পুলিশ এসেছে। তার মানে এতক্ষণে সব জায়গায় খবর গেছে রফিক সাহেবের স্ত্রী কিডন্যাপ হয়ে গেছে। এখন তো ঝামেলে পড়ে গেলাম। সবই কাশেম কিডন্যাপারের জন্য। ইচ্ছে তো করছে সরাসরি ধরে ইচ্ছে মতো পিটাই। পুলিশের কারণে ভেতরেও ঢুকতে পারছি না। এখন এই মহিলাকে নিয়ে কি করব? বিজয়কে পাঠালাম ভেতরের পরিস্থিতি জানার জন্য। এখনো স্নেহার আম্মুকে কে কিডন্যাপ করেছে তা কেউ জানে না, তাই বিজয়কে দেখে কেউ সন্দেহ করবে না। কিছুক্ষণ পর বিজয় এলো, উত্তেজিত হয়ে বলল, রানা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? স্নেহাকেও কেউ যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। হোয়াট? রফিক আঙ্কেল পুলিশকে বলেছে তার স্ত্রী এবং মেয়েকে খুঁজে আনতে। কিন্তু স্নেহাকে আবার কে কিডন্যাপ করলো? এখন এসব বলার সময় নেই। এখানে থাকলে আমরাও ফেসে যাব। এখন চল। কিন্তু স্নেহার আম্মুকে নিয়ে কি করব? আমার কথা শেষ হতেই স্নেহার আম্মু নড়ে উঠল। সর্বনাশ, এখন কি হবে? কাশেম কিডন্যাপার তাড়াতাড়ি চেতনানাশক স্প্রে বের করে স্নেহার আম্মুর মুখে মেরে দিল। স্নেহার আম্মুর জ্ঞান ফেরার আগেই আবার অজ্ঞান হয়ে গেল। তা দেখে কাশেম কিডন্যাপার হে হে করে হেসে উঠল। তারপর আমার দিকে এমনভাবে তাকালো যেন বিরাট কিছু করে ফেলেছে সে। আমি স্প্রেটা তার হাত থেকে নিয়ে তার মুখেই মেরে দিলাম। তারপর কাশেম কিডন্যাপার অজ্ঞান হয়ে পড়ে গেল। বিজয় হঠাৎ বলে উঠল, এখন আমরা কোথায় যাব? এই ভাবছি এখানে থাকলে আমরা পুলিশের হাতে ধরা পড়ব, দূরে কোথাও পালিয়ে যেতে হবে, বললাম আমি। সাদ্দাম বলে উঠল, পেয়েছে একটা জায়গা,
ডাক বাংলার ওই বিল্ডিংটা তো খালি পড়ে আছে, কেউ থাকে না ওইখানে। এলাকাটাও জঙ্গল এলাকা, ওখানে নিরাপদ থাকতে পারবো। পরিস্থিতি ঠান্ডা হলে পরে চলে আসবো। সাদ্দামের কথায় আমরা একমত হলাম। রাতের খাবার কিনে আমরা ডাক বাংলোর দিকে গেলাম। বাংলোতে আসতে আসতে আবার নড়ে উঠল স্নেহার আম্মু। স্প্রেটা নিয়ে আবার মারতে যাব, তখন দেখি স্প্রেটা শেষ। সর্বনাশ! এখন কি হবে? আমাকে আর বিজয়কে দেখলেই তো চিনে ফেলবে। তাড়াতাড়ি করে স্নেহার আম্মুকে পাঁচাগুলো করে নিয়ে এসে বাংলোর একটা রুমে শুয়ে দিলাম। তারপর আমি বের হয়ে যেতে চাইলাম রুম থেকে, তখন পেছন থেকে স্নেহার আম্মু ডাক দিয়ে বলল, ওগো কই যাও আমাকে একা রেখে? উনার কথা শুনে আমি চমকে উঠলাম। সর্বনাশ! উনি পাগল টাগল হয়ে যাননি তো? এভাবে কথা বলছেন কেন? আমি স্নেহার আম্মুর কাছে গিয়ে বসতেই উনি আমাকে বললেন, আমাকে তুলে নিয়ে আসছো, আবার একা রেখে চলে যাচ্ছ কেন ওগো? আমার পাশে বসো, আজ সারা রাত দুজন বসে গল্প করব। হায় হায়, উনি দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। এখন এই পরিস্থিতি কিভাবে সামাল দেই? স্নেহার আম্মুকে বললাম, আন্টি, আপনার মনে হয় খিদে লেগেছে তাই না? খাবার নিয়ে আসবো আপনার জন্য? স্নেহার আম্মু আমার হাত ধরে ওনার পাশে বসালেন, তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, ওগো আমাকে আন্টি বলছো কেন? আমাকে দেখে কি আন্টি মনে হয়? আমি ওনার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আন্টি, আপনি থাকুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। বলেই আমি বেরিয়ে আসলাম রুম থেকে। উফ, কি করতে গিয়ে কি হয়ে গেল! অন্য রুমে এসে দেখলাম কাশেম কিডন্যাপারেরও জ্ঞান ফিরেছে। সেও পাগলামি শুরু করে দিয়েছে স্নেহার আম্মুর মতো। আমাকে দেখি সে বলল, ওই ছেলে, আমার বউ কোথায়? আমি অবাক হয়ে বললাম, মানে তোমার বউ আবার কে? তোমাকে না কতবার বলেছি আমার বউয়ের পেছনে ঘুরবে না? এখন আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো বলো। চাপ বাবা, একজনকে সামলিয়ে উঠতে না পারতে আরেক পাগলের উদয় হলো। এখন এইটারে নিয়ে কি করব? রেগে উঠে কাশেম কিডন্যাপারের মাথায় একটা বাড়ি মারলাম। সাথে সাথেই আবার অজ্ঞান হয়ে গেল সে। এবার অজ্ঞান হয়ে বউকে খোঁজ। বিজয় আমাকে জিজ্ঞেস করলো, স্নেহার আম্মুর জ্ঞান ফিরেছে? হ্যাঁ ফিরেছে, কিন্তু কি সব পাগলামি করছে, আমার সাথে প্রেমিকের মতো কথা বললো। কি বলিস? হ্যাঁ রে দোস্ত, কি করবো বুঝতেছি না। মেয়ের বোতলে মাকে তুলে এনে ফেঁসে গেলাম মনে হয়। আচ্ছা চল দেখে আসি ওনাকে। চল। কাশেমকে ওইভাবে রেখে আমরা বন্ধুরা স্নেহার আম্মুর কাছে এলাম। এসে দেখলাম উনি তৃতীয়বারের মতো অজ্ঞান হয়ে পড়েছে। যাক, বাঁচা গেল। কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবতে পারবো তো কি করা যায়। বিজয়, সাদ্দাম, সুজন, কামাল আর আমি সহ মোট 5 বন্ধু বসে চিন্তা করতে লাগলাম এই উটকো ঝামেলাটা কিভাবে সামাল দেওয়া যায়। কিন্তু ভেবে কিছুই পেলাম না, মাথা কাজ করছে না। তখন পাশের রুম থেকে কাশেম কিডন্যাপার এলো। ব্যাটার দেখি আবার জ্ঞান ফিরেছে। সে এসে স্নেহার আম্মুর অচেতন দেহের দিকে দৌড় দিল। তারপর উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, এই তো পেয়ে গেছি, হুররে হুররে, এই তো আমার বউ। আমি বিজয়কে ইশারা করে বললাম, বিজয়, তৃতীয় ডোজটা ওকেও দিয়ে দে, যেন সারা রাত জ্ঞান না ফিরে। আমার কথা শুনে উঠে দাঁড়ালো বিজয়। কাশেমকে নিচে থেকে ঘোরালো সে। তারপর তার কাঁধে হাত রেখে বিদ্রুপ হাসি হেসে বলল, বাবা কাশিম, এটা তোর বউ নয় বাবা। কি বলছো তুমি? আমার বউয়ের 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান, একটা মাথা, আর ওরও 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান, একটা মাথা। এটাই আমার বউ। তুমি মিথ্যা বলছো। বিজয় কাশেমের কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, 2টা হাত 2টা পা থাকলেই তোর বউ হয়ে গেছে। কাশেম স্নেহার আম্মুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার বউ শাড়ি পরতো। দেখো, উনিও কত সুন্দর করে শাড়ি পরেছে। সব কিছু মিল। আর তুমি বলছো এটা আমার বউ না? কাশেম যেন নাছোড়বান্দা। স্নেহার আম্মুকে সে আজ নিজের বউ বানিয়েই ছাড়বে। হ্যাঁ বাবা কাশিম, এইটা তোর বউ। তুইও ওনার মতন অজ্ঞান হয়ে যা। বলেই কাশেমের মাথায় বাড়ি মারল বিজয়। তৃতীয় ডোজ পেয়ে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেল কাশেম। আমি তখন বললাম, এটা কি এমন স্প্রে রে বাবা, অচেতন করার পাশাপাশি মেন্টালি সিক করে তোলে? সুজন বলল, ওসব বাদ দে, এখন কি করা যায় সেটা ভাব। সুজন ঠিকই বলেছে, নয়তো আবার ওদের হুঁশ ফিরলে তখন পাগলামি শুরু করতে পারে। আমরা আবার বসলাম আলোচনায়। আমাদের প্রথমে জানতে হবে স্নেহাকে কে কিডন্যাপ করেছে,
তারপর ওকে উদ্ধার করে ওর আম্মুকে আমাদের দলে নিয়ে আসতে হবে। কিন্তু ব্যাপারটা কোনো মতে স্নেহার আব্বুর কানে যেতে পারবে না। যদি একবার জানতে পারে এসবের মধ্যে আমরা আছি, তাহলে রফিক সাহেব আমাদের পুরো টিমের জীবন্ত শ্রাদ্ধ করে ছাড়বে। সিদ্ধান্ত নিলাম কাল এলাকার খবর নিতে পাঠাবো বিজয় আর কামালকে, বাকিরা আমরা এইখানে থাকবো। বাংলোতে শুধু 2টি রুম, একটা রুমে আন্টিকে রেখে অন্য রুমে আমরা থাকলাম রাতে। কাশেমের অচেতন বডিটা সবাই ধরাধরি করে এই রুমে নিয়ে আসলাম। খাওয়ার জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিলাম তা আমরা খেলাম। কিছু খাবার রেখে দিলাম আন্টি আর কাশেমের জন্য। আন্টিরগুলো ওনার পাশে রেখে এসেছি, রাতে হুঁশ ফেরার পর খাবার ইচ্ছে হলে খাবে, নয়তো খাবে না। এরপর আমরা শুয়ে পড়ি যে যার মতো, কিন্তু ঘুমোতে পারলাম না। হঠাৎ কাশেমের নাকের ভেতর শুরু হয় 3য় বিশ্বযুদ্ধ। পৃথিবীর সব দেশ মনে হয় অংশ নিয়েছে ওই যুদ্ধে। যেইভাবে তর্জন গর্জন শুরু হলো, এই বুঝি নাকের ভেতরে সৃষ্টি হবে এক স্বাধীন রাষ্ট্র। তারপর সুরে সুরে বলবে, জয় কাশেমের নাক, নাকের জয়। শালার আর তো সহ্য করা গেল না। পেটা তো অজ্ঞান ছিল, আবার হুঁশ ফিরল কবে? শোয়া থেকে উঠে আমি একটা রশি খুঁজে বের করলাম। তারপর কাশেমের নাক বাঁধতে গেলাম। নাক বাঁধা থাকলে মুখ দিয়ে শ্বাস নেবে, তখন বিশ্বযুদ্ধ কিছুটা হলেও থামবে। আমাকে কাশেমের নাক বাঁধতে দেখে সুজন বলল, তারা এসব করিস না, শেষে দেখা যাবে বেচারা অজ্ঞান অবস্থায় মারা গেছে। তার চেয়ে বরং একটু কষ্ট করে ঘুমাই। সুজনের কথায় রাজি হলাম। হাতের 2 বাহু দিয়ে 2 কান চেপে ধরে কোনো মতে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দেখি রুমের দরজা খোলা আর কাশেম গায়েব। আমি সবাইকে ডেকে তুললাম। পাশের রুমে গিয়ে দেখি ওই রুমে আন্টিও গায়েব। কি হলো এটা? 2জন পরস্পরকে স্বামী স্ত্রী ভেবে পালালো না তো? সব রাগ গিয়ে পড়লো ওই স্প্রের উপরে। বাইরে চাঁদের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা বন্ধুরা মিলে খুঁজতে লাগলাম কাশেম আর স্নেহার আম্মুকে। খুঁজে পেলাম ওদের একটা গাছের নিচে, 2জনে পাশাপাশি বসে গল্প করছে। আমরা চুপি চুপি গেলাম ওদের পেছনে। হঠাৎ উপর থেকে ওদের 2জনের উপরই পানি পড়ায় কাশেম বলে উঠল, আমাদের প্রেমের মিলনে মনে হয় উপর থেকে বৃষ্টি পড়তেছে। আমাদের প্রেম তো খাঁটি, তাই কিন্তু বৃষ্টির পানি এমন নোনতা নোনতা কেন? কি জানি, বৃষ্টিতে মনে হয় লবণ মেশানো হয়েছে। আরে, বৃষ্টি থেমে গেল কেন? এত কম বৃষ্টি? বৃষ্টিতে ভিজে ভিজে তোমার সাথে প্রেম করতে ভালোই লাগছিল। এবার পেছন থেকে আমি বললাম, বাবা কাশেম, কি করা হচ্ছে এখানে? ওরা 2জন চমকে তাকালো আমাদের দিকে। কাশেম হেসে বলল, ও, তোমরাও এসেছো? আমরা স্বামী স্ত্রী মিলে চাঁদের আলোতে বৃষ্টিতে ভিজে প্রেমের গল্প করতেছি। ও তাই বুঝি? উপরে একবার তাকাও তো, দেখো কোথা থেকে বৃষ্টি নেমেছে তোমাদের উপর। কাশেম এবং স্নেহার আম্মু একসাথে উপরে তাকালো। ওখানে একটা বানর ছিল। বানরটা ওদের 2জনের উপরে বৃষ্টিপাত করেছে। এতক্ষণে বুঝতে পেরে কাশেম রেগে গিয়ে বানরটাকে তাড়া করলো। বানরটা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে চলে যেতে লাগলো। কাশেমও ছাড়ার পাত্র না। আজ বানরের একদিন, কি তার 10 দিন থেকে 12 দিন, যা লাগে লাগুক। সেও দৌড় দিল পেছন পেছন। আর স্নেহার আম্মু, উনিও কেন বসে থাকবেন? ওগো, আমাকে ফেলে কোথায় যাচ্ছ তুমি? বলে উনিও দৌড় দিলেন কাশেমের পিছু পিছু। আমরাও দৌড়ালাম ওনাদের আটকানোর জন্য। মধ্যরাতে এই জঙ্গল এলাকায় যেন একটা ছোটখাটো দৌড় প্রতিযোগিতা হচ্ছে। বানরটা হঠাৎ থেমে গেল একটা গাছে। তারপর কাশেমের দিকে তাকিয়ে মুখ ভেঙাতে লাগলো। কাশেমের রগ আরো বেড়ে গেল। একটা ঢিল মারলো বানরটার দিকে সে। কিন্তু বানরটাও তো কম না, এককালে মনে হয় ক্রিকেট খেলতো সে। সাঙ্গাকারার মতো ড্রাইভ দিয়ে ঢিলটা ক্যাচ ধরল মিস্টার বানর। তারপর ওটা আবার ছুঁড়ে মারলো কাশেমের দিকে এবং আউট। ঢিলটা এসে পড়লো কাশেমের কপালে, আর কাশেম গিয়ে পড়লো স্নেহার আম্মুর গায়ে। সাথে সাথে 2জন আবার অজ্ঞান। উপর থেকে বানরটা নাচতে লাগলো কোমর দুলিয়ে। এবার আমাদের পালা। আমরা ওদের অচেতন দেহকে ধরাধরি করে আবার বাংলোতে নিয়ে এলাম। আন্টির রুম বাইরে থেকে লক করলাম, আর কাশেমের হাত পা বেঁধে আমাদের সাথে রাখলাম, যাতে জ্ঞান ফেরার পর দ্বিতীয়বার এই কাণ্ড ঘটাতে না পারে। সকালে ঘুম ভাঙলো কাশেমের চিৎকারে। আমি রেগে উঠে বললাম, কি ব্যাপার, এভাবে চেঁচাচ্ছিস কেন? কাশেম বলল, চেঁচাবো না তো কি করব? আমার হাত পা এভাবে ষাঁড়ের মতো বেঁধে রাখা হয়েছে কেন? কারণ তুমি ষাঁড়, তাই। পাশ থেকে চোখ মুছতে মুছতে বলল কামাল। সুজন উঠে গিয়ে তার বাঁধন খুলতে খুলতে বলল, ভাই, সারা রাত কি যুদ্ধটাই না কেন তোমাকে নিয়ে? বাঁধন মুক্ত হয়ে কাশেম চিৎকার করে বলল, কি যুদ্ধে গেল আমাকে নিয়ে? হ্যাঁ, কি যুদ্ধে গেল? জানো তোমরা কার সাথে কথা বলছো?
সাদ্দাম কাশেমের পাশে গিয়ে তার শার্টের কলার ধরে বলল, আমরা বিশিষ্ট কিডন্যাপার কাশিমের সাথে কথা বলতেছি। এবার বিজয় গিয়ে তার থুতনিটা এক হাতে চেপে ধরে বলল, তোর কিডন্যাপ সম্পর্কে অলরেডি ধারণা হয়ে গেছে। বিজয়ের কথা শেষ হতেই পাশের রুমে আন্টির চিল্লাচিল্লি শুরু হলো। দরজা ধাক্কাতে ধাক্কাতে আন্টি বলল, কে আছো? আমাকে এভাবে আটকে রাখা হয়েছে কেন? দরজা খুলো, আমাকে যেতে দাও। আন্টির কথা শুনে মনে হলো উনি স্বাভাবিক হয়ে গেছেন, পাগলামি করবেন না মনে হয় আর। কাশেমও আর উল্টাপাল্টা বকছে না, তার মানে স্প্রের নেশা কেটে গেছে দুজনের। এখন যদি আন্টির সামনে যাই তাহলে তো চিনে ফেলবে আমাকে আর বিজয়কে। সুজন, কামাল আর সাদ্দাম আন্টির অপরিচিত, তাই আন্টিকে সামলানোর জন্য ওদেরকে পাঠালাম। ওরা গিয়ে দরজা খুলতেই আন্টি বেরিয়ে আসলো। তারপর বাংলো থেকে বেরিয়ে পড়তে চাইল, কিন্তু তার নজর এসে পড়লো এই রুমে, মানে আমি যেখানে আছি। আমাকে আর বিজয়কে দেখে উনি থমকে দাঁড়ালেন, তারপর ধীর পায়ে হেঁটে এলেন আমাদের দিকে। আমরা অপরাধীর মতো নিচু হয়ে রইলাম। আন্টি এসে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, এ কি রানা, তুমি এখানে? আমি কিছু বলার আগেই কাশেম বাহাদুরের মতো বলল, সব এই বিখ্যাত কাশেম কিডন্যাপারের কারসাজি। হাহা, আমি আপনাকে তুলে এনেছি বাসা থেকে। শেষের কথাটা সে শার্টের কলার হালকা করে তুলে এমনভাবে বলল যেন বিরাট কিছু একটা করে ফেলেছে সে। তার কথা শেষ হতেই স্নেহার আম্মুর মাথায় আগুন ধরে গেল। উনি কাশেমকে ধরে এলো পাতারি কিল ঘুষি মারতে লাগলেন, কিকটাও বাদ রাখলেন না। মনে হয় উনি কাশেমকে একটা ফুটবলের মতো দেখছেন এবং ফাঁকা মাঠে গোল করছেন। উনার শেষ কিকটা কাশেমের মেইন পয়েন্টে গিয়ে পড়ল, আর কাশেম হাত পা চেপে বসে পড়ল, সাথে সাথে গোল। বেচারা কাশেম সিংহর মতো নিজের বীরত্ব দেখাতে গিয়ে ইঁদুরের মতো বসে পড়ল। আমি তার সামনে হাঁটু মুড়ে বসে কিছুটা মায়া দেখিয়ে বললাম, বাবা কাশেম, খুব লাগলো বুঝি? কাশেম মুখটা ফ্যাকাশে করে অস্ফুটে শব্দ করে বলল, ওদিকে স্নেহার আম্মুর রাগ তখনও কমেনি। হারামজাদা, তুই আমার কত বড় ক্ষতি করেছিস জানিস? বলেই উনি ঝাঁপিয়ে পড়লেন আবার কাশেমের উপর। তারপর রেসলিং খেলতে লাগলেন রোমান রেইন্সের মতো। কাশেম বসা থেকে শুয়ে পড়লো ওমাগো বলে, আর আমি ফ্লোরের উপরে 1, 2, 3 এইভাবে 10টা বাড়ি মারলাম। তারপর স্নেহার আম্মুকে বললাম, আন্টি আপনি জিতে গেছেন, এবার উঠে দাঁড়ান। আন্টি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন কাশেমকে ছেড়ে দিয়ে। বেচারা কাশেমের অবস্থা নাই বা প্রকাশ করলাম ভাষায়। আন্টি এবার আমার দিকে তাকিয়ে বললেন, রানা, তুমি এখানে কেন বলো? আমি ইতস্তত করে বললাম, ইয়ে মানে আন্টি, আমি চেয়েছিলাম আপনার মেয়ে স্নেহাকে তুলে আনতে, ওকে আমি খুব ভালোবাসি, কিন্তু এই বেড়া কাশেম ওকে তুলে আনতে গিয়ে আপনাকে তুলে আনলো। তা এক প্রকার ভালোই হয়েছে, আমিও চেয়েছিলাম পালানোর জন্য। মানে কি বলেন আন্টি এসব? সত্যি বলছি, স্নেহার আব্বুর সংসারে আমি মোটেও ভালো ছিলাম না। স্নেহার নিজের মায়ের মৃত্যুর পর ওর বাবা আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছিল ক্ষমতার বলে। আমি একটা ছেলেকে ভালোবাসতাম খুব, তার সাথে শেষ দেখাটাও করতে দিল না। বিয়ের পর থেকে সেলিমের সাথে আমার আর দেখাও হয়নি, কোথায় যেন হারিয়ে যায় সে। আপনার সেই প্রেমিকের নাম বুঝি সেলিম ছিল? হ্যাঁ, কয়েকদিন আগে হঠাৎ ওর সাথে আমার দেখা হয় শপিং মার্কেটে, যখন স্নেহার বিয়ে শপিং করতে গেছিলাম। অনেক কথা হয় ওর সাথে। তারপর আমার কষ্টের কথা শুনে ও বলল আমাকে তুলে নিয়ে পালিয়ে যাবে সে। গত রাতে আমাকে নিয়ে পালানোর কথা ছিল তার, তাই আমি সেজগোজে রেডি ছিলাম। কিন্তু এই কাশেম আমাকে আর আমার প্রেমিকের সাথে মিলতে দিল না। বলেই আবার কাশেমকে মারতে গেল আন্টি। কাশেম ফ্লোর থেকে তাড়াতাড়ি উঠে আমার পেছনে নিজেকে আড়াল করতে চাইল, যেন সে বলতে চাইছে, আমি আর রেসলিং খেলবো না, খেলার আগে আপনাকে বিজয়ী ঘোষণা করলাম। আমি আন্টিকে থামিয়ে বললাম, আন্টি স্নেহাকেও কারা যেন উঠিয়ে নিয়ে গেছে, মনে হয় আপনার সেই প্রেমিক ওকে নিয়ে গেছে। ও কেন স্নেহাকে তুলে নিয়ে যাবে? কাশেম যেমন ভুল করে আপনাকে তুলে এনেছে, তেমনি হতে পারে উনিও ভুল করে স্নেহাকে তুলে নিয়ে গেছে। আপনার কাছে ওনার অ্যাড্রেস আছে? না, শুধু একটা ফোন নাম্বার ছিল আমার মোবাইলে সেভ করা। নাম্বারটা দিন। কিন্তু আমার মোবাইল কই? আমাকে তুলে আনার সময় তো ওটা ঘরে থেকে গেছে। শিট, এখন কিভাবে যোগাযোগ করবো ওনার সাথে? আমিও বুঝতেছি না। আন্টির মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। আমরা ভাবতে লাগলাম কি করা যায়। পরে কামাল, সুজন, সাদ্দামকে এলাকায় পাঠালাম স্নেহার খোঁজে, যদি তাকে আবার রেখে যায়। আমি, বিজয়, আন্টি আর কাশেম এখানেই রয়ে গেলাম। কিন্তু আন্টির হঠাৎ খুব খিদে পাওয়ায় কাশেমকে পাঠালাম খাবার কিনে আনতে সবার জন্য।
আমাদেরও খিদে পেয়েছে। অনেকক্ষণ পেরিয়ে গেল, কাশেমের খাবার নিয়ে ফেরার তো কোনো নামগন্ধ নেই। এদিকে আন্টি মরিয়া হয়ে গেছে খিদার জ্বালায়। বেটা কাশেম খাবারের টাকাগুলো নিয়ে পালালো না তো? আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, আমাদের খিদেও বেড়ে গেছে খুব। আর থাকতে না পেরে আমিই বেরিয়ে পড়লাম খাবারের জন্য। বিজয়কে বাংলোতেই রেখে এলাম আন্টির দেখাশোনা করার জন্য। একটা হোটেলে ঢুকে খাবার কিনলাম। তারপর বেরিয়ে আসার সময় একটা লোক আমার পথ আটকালো। লোকটার বয়স 45 থেকে 50-এর মাঝামাঝি হবে। দেখতে খাটো ধরনের, কিন্তু বিশাল একটা পেটের মালিক সে। তার পেটের সাইজটা যেন ছোটখাটো একটা পর্বত। প্যান্টের ভেতর শার্ট ঢুকিয়ে পড়ার কারণে পেটটা বেরিয়ে এসেছে আরো। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার মোটু, পেট দিয়ে রাস্তা অবরোধ করছো নাকি? লোকটা বলল, আমি তোমাকে দেখেছি। আমাকে দেখেছো? কোথায় দেখেছো? রফিক সাহেবের বাড়ির সামনে গত রাতে গাড়ি নিয়ে ঘুরঘুর করতে। সর্বনাশ, লোকটা সব জানে না তো? দেখে ফেলেনি তো আমরা স্নেহার আম্মুকে তুলে নিয়ে এসেছি? নিজেকে সামলিয়ে বললাম, আরে কি ভুলভাল বকছো মোটু ভাই, রাতের বেলায় কি দেখতে কি দেখেছো কে জানে। বলেই আমি সাইড কেটে চলে যেতে চাইলাম, কিন্তু মোটকু বেটা পেট উঁচিয়ে আমাকে রেড সিগন্যাল দিল থামার জন্য। বেটা যেন নাছরবান্দা। সে বলল, না, আমি মোটেও ভুল দেখিনি, তোমরা গাড়ি নিয়ে বাইরে ছিলে। কি আজব, সরন তো সামনে থেকে। বলেই সামনে থেকে সরিয়ে দিলাম মোটকুকে। যদিও একটু কষ্ট হয়েছে বিশাল সাইজটা সরাতে। তারপর কোনো দিকে না থেকে সোজা চলে এলাম বাংলোতে। খাবার খাওয়ার পর হঠাৎ আমার দৃষ্টি গেল বাইরে। দেখলাম মোটকু তার পেট উঁচিয়ে এদিকেই আসে। ব্যাটা দেখি পিছু ছাড়বে না, এখানেও এসে হাজির। তাকে আসতে দেখে আমি আন্টিকে বললাম, আন্টি আপনাকে লুকাতে হবে, ওই মোটা লোকটা হয়তো রফিক আঙ্কেলের গুপ্তচর। আমার কথা শুনে আন্টি বাইরে তাকালো। তারপর কোনো কিছু না ভেবেই দৌড় দিল মোটকুর দিকে। আমি আর বিজয় বের হলাম কাহিনী কোন দিকে মোড় নেয় দেখার জন্য। আন্টিকে দৌড়ে যেতে দেখে ওদিক থেকে মোটকু দৌড়ে আসতে লাগলো, কিন্তু বেচারার কাহিল অবস্থা, পর্বত সহ ঠিকমতো দৌড়াতেও পারছে না। এদিকে আন্টি তুখোর দৌড়বিদের মতো দৌড়ে গিয়ে মোটকুকে চড়িয়ে ধরতে চাইল, কিন্তু বেচারা টাল সামলাতে না পেরে পড়ে গেল নিচে। আন্টিও গিয়ে পড়লো তার উপর। তারপর দুজনের চোখে চোখে কথা হতে লাগলো। আমরাও ওদের পাশে গিয়ে দাঁড়ালাম, অবাক হয়ে দেখতে লাগলাম, যেন বাংলা সিনেমা শেষ দৃশ্য দেখছি। আন্টি মোটকুর মুখে হাত বুলাতে বুলাতে বলল, সেলিম, আমার সেলিম, তুমি এসেছো? মোটকু বলল, হ্যাঁ জানো, তোমাকে উদ্ধার করতে এসেছি। পাশ থেকে আমি টাসকি খেয়ে জিজ্ঞেস করলাম, আন্টি এই সাইজটাই তাহলে আপনার সেই প্রেমিক? আন্টি নিজেকে সামলিয়ে বললেন, ওকে তুমি সাইজ করতেছো কেন? ও কি খুব বেশি মোটা? আমি বললাম, না আন্টি, মোটা কই, একদম পারফেক্ট সাইজ। আন্টি এবং মোটকু উঠে দাঁড়ালো। আমরা বাংলোর ভেতরে গেলাম। তখন বাইরে থেকে এলো কামাল, সুজন, সাদ্দাম। তারা তিনজন কাশেমকে ধরে নিয়ে এসেছে। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ওদের দিকে তাকাতেই সুজন বলল, এই বেটা পালিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে আসলাম। আমি বললাম, ছেড়ে দে ওকে, আমি কথা বলি ওর সাথে। ওরা কাশেমকে ছেড়ে দিল। তারপর আমি কাশেমকে বললাম, কিরে বেটা, পালাচ্ছিলি কেন? তোকে তো পাঠিয়েছিলাম খাবার নিয়ে আসতে, আর তুই খাবারের টাকা নিয়ে সটকে পড়তে চাইলি। কাশেম অবাক হয়ে বলল, কে ভাই আপনি? আপনাকে তো আমি চিনি না। এই প্রথম দেখলাম আপনাদের সবাইকে। আপনারা আমাকে ধরে নিয়ে এসেছেন কেন? আমি কিছুই বুঝতে পারছি না। কাশেমের গালে একটা সচরে চড় মেরে বললাম, কিচ্ছুই বুঝতে পারতেছিস না তাই না? টাকাগুলো দে। কাশেম আরো বেশি অবাক হয়ে বলল, এর টাকা? আর আমাকে মারছেন কেন? দেখুন, আমার নাম হাশেম। আমি অনেক দিন পর দেশে এসেছি বিয়ে করার জন্য। আজ একটা পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল, আর আপনারা আমাকে ধরে নিয়ে এসেছেন। আমার আর বিয়ে করা হবে না। বলেই বোকার মতো কেঁদে দিল কাশেম। এতক্ষণে আমার খেয়াল হলো কাশেমের গায়ের জামা আগেরটা নেই, এখন আরেকটা জামা তার গায়ে। আমি এবার তার গালে আরেকটা কষে চড় বসিয়ে বললাম, নিজেকে কাশেম থেকে হাশেম বানানোর জন্য গায়ের জামা চেঞ্জ করে বিদেশি সাজছিস? কাশেম কেঁদে দিয়ে বলল, ভাই সত্যি বলছি, আমি কাশেম না, আমি হাশেম। আমার পাশ থেকে বিজয় এবার কাশেমের অন্য গালে চড় বসালো। কাশেম বাচ্চার মতো কাঁদতে শুরু করলো। বিজয় বলল, বাংলা সিনেমার অ্যাক্টিং শুরু করেছিস? ডাবল অ্যাক্টিং? বেচারা কাশেম এত মার সহ্য করতে না পেরে বলল, ভাই আর মারবেন না প্লিজ, আমি কাশেম। তাহলে এতক্ষণ হাসেম হাসেম করলি কেন? বলেই আরেকটা চড় মারতে গেলাম কাশেমের গালে।
সে পায়ে পড়ে মাফ চেয়ে বলল, ভুল হয়ে গেছে ভাই, আর বলবো না। আমি হাশেম না, কাশেম। খাবারের টাকাগুলো কই? বলেই কাশেমের পকেটে হাত দিলাম। একটা 500 টাকার নোট পেলাম। ওটা নিয়ে বললাম, বাহ, চলবে এইটাতে। টাকা নিয়ে চলে যেতে চাইলি, তাই পুরোটা নিয়ে নিলাম। বেচারা কাশেম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ টাকাটার দিকে। টাকাটা পকেটে ঢুকিয়ে নিতেই ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার দিক থেকে মুখ সরিয়ে সাদ্দামকে বললাম, হ্যাঁ সাদ্দাম, এবার বল, কি খবর আনলি? সাদ্দাম বলল, কোনো খোঁজ পায়নি স্নেহার। রফিক সাহেব পত্রিকার বিজ্ঞাপন দিয়েছে ওনার স্ত্রী আর মেয়ে কিডন্যাপের ব্যাপারে। এই দেখে পত্রিকা। বিজয় একটা পত্রিকা খুলে দেখালো আমাকে। শিরোনামে লেখা আছে, একই রাতে বিশিষ্ট ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ে কিডন্যাপ। বিস্তারিত পড়তে গিয়ে দেখলাম রফিক সাহেব পুরস্কার ঘোষণা করেছে। যারা তার স্ত্রী আর মেয়েকে এনে দিতে পারবেন তাকে 5 লক্ষ টাকা দেবেন। টাকার অঙ্কটা শুনে পেছন থেকে মোটকু বেটা বেহুশ হয়ে পড়ে গেল। স্নেহার আম্মু তখন ব্যস্ত হয়ে পড়ল মোটকোকে নিয়ে। উত্তেজিত হয়ে বললেন, সেলিম, আমার সেলিম, কি হলো তোমার? সেলিম ওঠো, চোখ খুলো সেলিম, সেলিম। আন্টির ডাকে কাজ হলো না। মোটকুকে হুঁশ ফেরাতে অনেকক্ষণ পানি ঢালতে হলো মাথায়। হুঁশ ফিরিয়ে মোটকু বলল, আমি এখন কোথায়? সেলিম, তুমি আমার পাশে ঠিক আছো তুমি? কে আব্বা তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার চড়ুই পাখি। তুমি আমাকে কত মধুর করে চড়ুই পাখি বলে ডাকতে। দেখো আমাকে, আমার মুখে চেয়ে দেখো। মোটকু অনেকক্ষণ আন্টির মুখের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, যেন আন্টির চেহারা নিয়ে বিশেষ কোনো গবেষণা করছে সে। আন্টিও নিজের মুখটা মোটকুর আরো কাছে নিয়ে গেল, যাতে মোটকুর সুবিধা হয় দেখতে। অনেকক্ষণ খুঁটিয়ে দেখার পর মোটকু আন্টিকে জিজ্ঞেস করলো, চড়ুই পাখি কি? ওটা দেখতে কেমন? আন্টি ভেবেছিল মোটকু হয়তো ওনাকে চিনতে পারবে, কিন্তু মোটকুর এমন প্রশ্ন শুনে আন্টি নিজেই বেহুশ হয়ে গেল। এবার সবাই মিলে এবার আন্টির মাথায় পানি ঢেলে ওনার হুঁশ ফেরালাম, কিন্তু হুঁশ ফিরে পেয়ে আন্টি কোনো পাগলামি করলেন না। আবারও চেষ্টা করতে লাগলেন মোটকুর স্মৃতি ফেরাতে। এদিকে আমরা সবাই মোটকুকে নিয়ে ব্যস্ত ছিলাম। অন্যদিকে কাশেম চুপি চুপি আমার পকেটে হাত দিল তার 500 টাকা নেওয়ার জন্য, কিন্তু আমি টের পেয়ে গেলাম। তার হাতটা ধরে ফেললাম আর টাকাটা নিচে পড়ে গেল তার হাত থেকে। টাকাটা দেখিয়ে মোটকু স্মৃতি ফিরে এলো। মোটকু ঝাঁপিয়ে পড়লো টাকাটার দিকে, কিন্তু নিতে পারলো না। আমি নিয়েই টাকাটা পকেটে ঢুকিয়ে নিলাম আর সজোরে আরেক দফা চড় চালালাম কাশেমের 2 গালে। চড় খেয়ে কাশেম এক পাশে সরে গেল। এরপর আমি আন্টিকে বললাম, আন্টি, আমরা তো সন্দেহ করেছিলাম আপনার সেলিম স্নেহাকে তুলে নিয়ে গেছে, কিন্তু ওনার সাইজ দেখে তো মনে হচ্ছে এইসব ওনার দ্বারা হবে না। আন্টি একটু রেগে গিয়ে বললেন, রানা, তুমি বারবার ওকে সাইজ সাইজ বলবা না বলে দিলাম। দেখো তো আমার সোনা পাখিটা আমার জন্য চিন্তা করতে করতে কত শুকিয়ে গেছে। শেষের কথাটা উনি মোটকুর থুতনিটা অল্প করে ধরে আদরের ভঙ্গিতে বললেন। আমি বললাম, তার মানে আগে উনি আরো মোটা ছিলেন? আমার মাথায় আসছে না উনি কি করে আপনাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ভালোই হয়েছে কাশেম আপনাকে আগেই তুলে নিয়ে এসেছে, তা না হলে আপনার সেলিমকে রফিক সাহেবের লোকে এতক্ষণে বেগুন ভর্তা বানিয়ে ছাড়তো। কি অলক্ষণে কথা বলছো তুমি? ও মোটেও ধরা পড়তো না, ঠিকই আমাকে তুলে নিয়ে আসতো। জোর গলায় বললেন আন্টি। তা তো সাইজ দেখেই বোঝা যাচ্ছে। উনি নিজের শরীর সামলাতেন নাকি আপনাকে সামলাতেন? মোটকু রেগে মেগে উঠে দাঁড়ালো আমার কথা শুনে। তাকে সামলিয়ে আন্টি বললেন, রানা, তুমি আবারও সাইজ সাইজ বলছো ওকে? আচ্ছা বাদ দিন, আমাদের এখন স্নেহাকে নিয়ে চিন্তা করতে হবে। ওকে কে বা কারা তুলে নিয়ে যেতে পারে? আমার কথা শুনে সবাই ভাবতে লাগলো। মোটকু মিয়াও গালে হাত দিয়ে এমনভাবে ভাবতে শুরু করলো যেন সবার চাইতে তার টেনশন বেশি। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। তারপর হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এমন কেউ কি আছে যে স্নেহাকে ভালোবাসে? আন্টি জবাব দিল, এমন কেউ তো নাই, তবে মাঝে মাঝে স্নেহাকে কে যেন ফোন দিত আর স্নেহা তার সাথে চিল্লাচিল্লি করে কথা বলতো। নাম টাম কিছু শুনেছিলেন স্নেহার মুখে? না, তবে একবার একটা ছেলেকে দেখেছিলাম আমাদের বাসার সামনে দাঁড়িয়ে স্নেহার রুমের জানালার দিকে তাকিয়ে থাকতে। দেখতে কিরকম ছেলেটা? চুলগুলো কুচকানো, গায়ের রং কালো, বেশি লম্বাও না বেটেও না। চুলগুলো কুঁচকানো? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই নাহিদ। আমি বলার আগেই বলল কামাল। নাহিদই হবে। সেও শ্রেয়াকে পছন্দ করত, কিন্তু শ্রেয়াকে বিরক্ত করত তা জানা ছিল না। চল এখন নাহিদের বাসায় যাব।
আমি, কামাল আর সুজন বের হলাম নাহিদের বাসায় যাওয়ার জন্য। বাকিদের বাংলোয় রেখে এলাম। নাহিদের বাসায় এসে দেখলাম কারা যেন তাকে মেরে ফাটা টমাটোর মতো করে রেখে গেছে। হাতে পায়ে তার ব্যান্ডেজ। কারা তার এই অবস্থা করে রেখে গেছে জানতে চাইলাম আমরা। নাহিদ কেঁদে ফেললো বলার আগেই। আমরা তার কান্না থামার জন্য অপেক্ষা করলাম। বেচারা অনেক দিন কাঁদেনি। কিছুক্ষণ কাঁদার পর নাহিদ বলল, দোস্ত, তোরা আমাকে ক্ষমা করে দিস। সব সময় তোদের বিপক্ষে চলতাম, তাই আজ আমার এই অবস্থা। কি হয়েছে খুলে বল। উত্তেজিত হয়ে বললাম আমি। নাহিদ চোখ মুছে নিজেকে সামলিয়ে বলল, বলছি, আমি সিনহাকে তুলে এনেছিলাম ঠিক, কিন্তু পথে একটা দল আমাকে আটকায়। ওরা আমার কাছ থেকে সিনহাকে নিয়ে যেতে চাইল। আমি বাধা দিলাম, কিন্তু ওরা আমাকে মেরে সিনহাকে নিয়ে যায়। কারা ওরা? চিনতে পেরেছিস কাউকে? না, কাউকে চিনতে পারিনি, আগেও কাউকে দেখিনি। কেন ওরা স্নেহাকে তুলে নিয়ে যেতে চায় কিছু জিজ্ঞেস করিসনি? করেছি, ওরা বলল ওদের আস্তানায় গিয়ে কথা বলতে। ওদের আস্তানা কোথায়? আস্তানা জানতে হবে না, আমরা নিজেরাই এসেছি। হঠাৎ পেছনে কেউ একজন বলল কথাটা। ঘুরে তাকালাম দরজা দিকে। কয়েকজন অচেনা লোক ভেতরে ঢুকলো। নাহিদ ওদের দেখিয়ে বলল, ওরাই নিয়ে গেছে সিনহাকে। আমি ওদের খুঁটিয়ে দেখলাম। তারপর জিজ্ঞেস করলাম, কারা আপনারা? স্নেহাকে তুলে নিয়ে গেলেন কেন? ওদের একজন জবাব দিল, আমরা আসলে মেয়েটাকে তুলে নিতে চাইনি, চেয়েছিলাম ওর সৎমাকে তুলে আনতে। আন্টিকে? কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ভাইয়ের নির্দেশে। ভাই? ভাইটা আবার কে? ভাই মানে রমজান ভাই, এই এলাকার ডন উনি। এরকম ডনের নাম তো শুনিনি, কিন্তু উনি কেন আন্টিকে তুলে নিয়ে যেতে চাইলেন? সে এক বিরাট ইতিহাস। ভাই ভালোবাসতো ওনাকে, কিন্তু উনি ভালোবাসতো এক মোটকুকে। মাঝখানে রফিক সাহেব এসে বিয়ে করে নিয়ে যান। তাই প্রতিশোধ নিতে আমাদের ভাই স্নেহার আম্মুকে তুলে নিয়ে যেতে আমাদের পাঠায়। আমরা গিয়ে স্নেহার আম্মুকে না পেয়ে বেরিয়ে আসি। তখন দেখি এই ছেলেটা স্নেহাকে নিয়ে পালাচ্ছিল। তারপর আমরা ভাবলাম মাকে পাইনি, কি হয়েছে, মায়ের বদলে মেয়েকে নিয়ে যাই। কথাগুলো বলে থামলো লোকটা। আমি একটা টিস্যু বের করে এগিয়ে দিলাম লোকটার দিকে। তারপর বললাম, বিরাট কাহিনী, বলতে বলতে আপনি হাঁপিয়ে গেছেন। লোকটা টিস্যু নিয়ে বলল, ধন্যবাদ। তা আপনারা আবার কেন এসেছেন? আর ভাই বলবেন না, মেয়েটাকে আর একদিন রাখলে আমরা পাগল হয়ে যাব। মেয়েটা আমাদের জ্বালিয়ে মারছে একদিনে। তার মানে ওকে আপনারা ফেরত দেবেন? না, আমরা বলতে এসেছি ওর আম্মুকে আমাদের হাতে তুলে দিতে পারলে আমরা ওকে ছেড়ে দেব। আপনারা ওর আম্মুকে চান, তাই তো? হুম। ওকে, রাতে আমরা ওর আম্মুকে আপনাদের হাতে তুলে দেব। ওর মা কোথায় আপনি জানেন? জানি। আপনি আমাদের বাঁচালেন ভাই। একদিকে রমজান ভাইয়ের জ্বালা, অন্যদিকে মেয়েটার জ্বালা সহ্য করতে না পেরে গত রাত থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা, আপনারা টেনশন করবেন না, আমরা স্নেহার আম্মুকে নিয়ে আসব। বলেই আমরা চলে আসলাম রমজান ডনের ঠিকানা নিয়ে। বাংলোতে এসে দেখি আরেক কাণ্ড ঘটে গেছে। মোটকু বেটা দরজার সামনে বসে কান্না করছে বাচ্চাদের মতো। আমি জিজ্ঞেস করলাম, কি হলো মোটকু মিয়া, এইভাবে কান্না করছো কেন? মোটকু মিয়া কোনো জবাব না দিয়ে তার কান্না আরো বাড়িয়ে দিল। আমি বিজয়কে জিজ্ঞেস করলাম, বিজয় কি হয়েছে বলতো? বিজয় তার কণ্ঠটা নরম করে বলল, কাশেম স্নেহার আম্মুকে নিয়ে পালিয়েছে। বিজয়ের কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো কাশেমের উপর। বেটা কাশেমের বাচ্চা, কাশেমটা কি করলো? স্নেহার মুক্তিপণ নিয়ে পালালো। এখন আমি স্নেহাকে কিভাবে উদ্ধার করব? আচ্ছা, কাশেম 5 লাখ টাকার কথা শুনে আন্টিকে আবার রফিক সাহেবের কাছে নিয়ে জানি তো? ভাবতে ভাবতে জিজ্ঞেস করলাম আমি। হতে পারে। জবাব দিল বিজয়, যদি তাই হয়, কাশেম হরামজাদা কত বড় জোচ্চোর একবার ভেবে দেখ। নিজেই তুলে নিয়ে আসে, আবার নিজেই পৌঁছে দিয়ে পুরস্কারের টাকা আদায় করবে রফিক সাহেবের কাছ থেকে। চল আমরা বের হয়ে পড়ি, ওকে আটকাতে হবে। আবার বেরিয়ে পড়লাম সবাই। মোটকু কান্না থামিয়ে সবার আগে যেতে চাইল, কিন্তু ভারী পেটের কারণে পিছিয়ে পড়লো সবার। ওর কারণে আমাদেরও দেরি হতে লাগলো। কিছু দূর যেতেই দেখলাম কাশেম দৌড়ে আসছে এদিকে। আমাদের পাশে এসে সে হাঁপাতে হাঁপাতে বলল, পালাও সবাই, গাড়ি নিয়ে অনেকগুলো গুন্ডা আসতেছে এদিকে। আমি কাশেমকে জিজ্ঞাসা করলাম, কারা আসছে? রফিক সাহেবের লোক না কার লোক যেন বলল স্নেহার আম্মু। দূর থেকে দেখলাম ওদের হাতে অনেক অস্ত্র। কিন্তু আন্টি কোথায়? ওনাকে কোথায় রেখে এসেছো? উনাকে রেখেই পালিয়ে এসেছি আমি ভয়ে। উনাকে তো কিছুই করবে না ওরা, কিন্তু আমাকে পেলে তো মেরে কিছুই রাখবে না। কাশেমের গলে জোরে একটা চড় বসিয়ে বললাম,
ওনাকে নিয়ে পালাতে গেলি কেন? কাশেম গালে হাত বোলাতে বোলাতে বলল, আমার ভুল হয়ে গেছে। আমি 5 লাখ টাকার লোভে ওকে ওদের হাতে তুলে দিতে গেছিলাম, কিন্তু দূর থেকেই ওদের দেখে আমি ভয় পেয়ে যাই, তাই পালিয়ে আসি। টাকার চেয়ে আমার জীবন বড়। কাশেমের কথা শেষ হতে না হতেই গাড়ির আওয়াজ শোনা গেল। আমরা পালাতে শুরু করলাম। পালিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। আড়াল থেকে দেখতে লাগলাম ওরা কি করে। ওরা সংখ্যায় 12 কি 15 জন ছিল। সবাই বাংলোর ভেতরে প্রবেশ করলো। কিছুক্ষণ আগেও ওটা আমাদের দখলে ছিল, এখন ওদের দখলে। আফসোস হতে লাগলো। আন্টিকেও দেখলাম ওদের সাথে ভেতরে ঢুকতে স্বামীর হাত ধরে। তা দেখে এদিকে মোটকোর রাগ বেড়ে গেল। বাচ্চা ছেলের মতো কান্না শুরু করে দিল। কাশেম তার মুখ চেপে ধরল যাতে কান্নার কোনো শব্দ না হয়। মোটকো তাকে ধাক্কা দিয়ে বলল, তোর জন্য হয়েছে সব। মোটকুর ধাক্কা খেয়ে কাশেম অনেক দূরে গিয়ে পড়ল। কোমর ব্যথায় কিছুক্ষণ উঠতেই পারল না সে। তারপর হঠাৎ উঠে এসে পাল্টা আক্রমণ করলো মোটকুকে। লেগে গেল যুদ্ধ কাশেম বনাম মোটকুর মধ্যে। কাশেম শুধু ঘুষি চালাতে লাগলো মোটকুর পেটে, আর মোটকু কাশেমকে ঝাঁকাতে লাগলো। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আমরা সরে পড়তে লাগলাম ওদের দুজনকে রেখে। রফিক সাহেবের লোকেরা এসে গেলে সমস্যা হতে পারে। আমাদের সরে যেতে দেখে কাশেম এবং মোটকু যুদ্ধ থামিয়ে আমাদের সাথে সাথে চলতে লাগলো। এরপর আমরা 7 জনের টিমটা এলাম রমজান ডনের আস্তানায়। সবাই ভয় ভয়ে ছিলাম রমজান ভাইয়ের সামনে যেতে। ভেবেছিলাম পালোয়ান টাইপের বিশাল দেহের অধিকারী হবেন উনি, কিন্তু ওনার সামনে গিয়ে দেখলাম ওনার সাইজটা তো কচু গাছের মতো। দেখি হাসি বেরিয়ে এলো আমাদের সবার। আমি জিজ্ঞেস করলাম, এটাই তাহলে এই এলাকার ডন? আমার কথা শেষ হতেই মোটকু হাসতে হাসতে এক হাতে তুলে ফেললো ডনকে। তারপর হাসি না থামিয়েই বলল, তুই ডন, তোর বদলে তো আমি ডন হলে মানা তো ভালো। ব্যাপারটা রসিকতায় চলে যাচ্ছে বুঝতে পেরে ডন সাহেব শূন্যে ভাসতে ভাসতে তার সৈন্যদের আদেশ দিল আমাদের মারতে। হঠাৎ অনেকগুলো সৈন্য এসে আমাদের ঘিরে ফেলল। ভয় পেয়ে মোটকু বাধ্য ছেলের মতো ডনকে নিচে নামিয়ে দিল। তারপর এমনভাবে নিচের দিকে তাকিয়ে দাঁড়ালো যেন জন্মের পর সে কোনো অপরাধী করেনি, একদম নিষ্পাপ বাচ্চা। আমি ডনকে বললাম, রমজান ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের স্নেহাকে ফিরিয়ে দিন দয়া করে। ডন সাহেব আমাকে খুঁটিয়ে দেখলো কিছুক্ষণ, তারপর বলল, আমার প্রিয়তমাকে আমার কাছে নিয়ে আসো, তাহলে এই স্নেহাকে পাবে তোমরা। আমরা দুঃখিত রমজান ভাই, আন্টি এখন ওর স্বামীর কাছে, ওকে আনতে পারেনি। ওকে আনতে না পারলে এই স্নেহাকে পাবে না। কেন? ওকে কেন প্রয়োজন? ওকে তো আমার প্রয়োজন, ও আমাকে ভালোবাসে। মোটকুকে খুঁটিয়ে দেখলো এবার রমজান ভাই, তারপর বলল, তুই তাহলে সেই মোটকু, তাই না? খবরদার মোটকু বলবে না, আমি মোটেও মোটা না। গলা উঁচু করে বলল মোটকু। আমি বললাম, রমজান ভাই, আপনি এই মোটকুকেও রেখে দিন, ও আন্টিকে ভালোবাসে, আর আমরা তাহলে আন্টিকে নিয়ে আসি এখন। খুশি হয়ে রমজান ভাই বলল, খুব ভালো বুদ্ধি দিয়েছো, তোমার প্রতি আমি খুশি হয়েছি। আমিও আপনার প্রতি খুশি হয়েছি। আপনার মতো হ্যান্ডসাম সুদর্শন লোক থাকতে এই মোটকু কেন ভালোবাসবে আন্টিকে? আমার পাম শুনে রমজান ভাই লজ্জা পেতে শুরু করলো। লজ্জায় মুখটা নিচু করে বলল, আরেকবার বলো তো একটা কথা। এই মোটকু কেন ভালোবাসবে আন্টিকে? না না না, ওটা না, আর আগেরটা। আমিও খুশি হয়েছি আপনার উপর। আরে তার পরেরটা। উত্তেজিত হয়ে গেল ডন। বুঝতে পারছি পাম্পে কাজ হয়েছে, তাই বললাম, আপনার মতো হ্যান্ডসাম সুদর্শন লোক। ব্যাস ব্যাস ব্যাস, অতটুকুই বললেই হবে। সত্যি কি আমি দেখতে হ্যান্ডসাম, সুদর্শন? আরে কি বলেন, নায়কে ভর্তি হলে সব নায়ক ফেল করতো আপনার কাছে। সত্যি? তোমার সাথে আরো আগে কেন দেখা হয়নি আমার? সত্য বলছি, আপনি নায়ক হলে এই মোটকু হবে ভিলেন। আমার কথা শেষ হতেই রমজান ভাই নায়কের মতো গিয়ে মোটকুর পেটে ঘুষি চালালো। কিন্তু দুঃখের বিষয়, এত বড় পেটে কচু গাছের সাইজের লোকের ঘুষি মারায় রমজান ভাই আরো পেছনে গিয়ে পড়ল। মোটকুর কিছুই হলো না। রমজান ভাই উঠে এসে আবার মারতে গেল মোটকুকে। আমি তাকে বাধা দিয়ে বললাম, ভাই, ওকে পরে সাইজ করেন, এখন আমাদের উচিত আপনার সুইটহার্টকে তুলে নিয়ে আসা। রমজান ভাই বলল, ঠিক আছে, তুমি পারবে না তুলে আনতে? পারবো না মানে? আমাকে পারতেই হবে। কিন্তু ভাই, স্নেহা ও কোথায়? আমি ওকে ভালোবাসি, বুঝতেই তো পারছেন। আপনি যেমন আন্টিকে চান, আমিও স্নেহাকে চাই। রমজান ভাই আমার গায়ে হাত বুলিয়ে বলল, তোমার এই স্নেহা আমার হেফাজতে ভালো থাকবে। তুমি আগে
আমার জানুকে নিয়ে আসো তো। আমি থাকতে আপনি কোনো ভরসা করবেন না রমজান ভাই। সরি, মানে আমি থাকতে আপনি কোনো টেনশন করবেন না। মনে করুন আপনার জানু এখন আপনার সামনে নুডলস খাচ্ছে। আচ্ছা, তাহলে যাও এখন, ওকে নিয়ে আসো। আমরা চলে এলাম, কিন্তু মোটকুকে আটকে রাখলো রমজান ভাই। সন্ধ্যের পর আমরা বাংলোর কিছুটা দূরে একটা ঝোপে লুকিয়েছিলাম। শীতের কারণে সবাই কাঁপছিলাম। বাংলোর ভেতরে রফিক সাহেবের দল আরামে সময় কাটাচ্ছে, আর এদিকে এদিকে আমরা ঠান্ডার মধ্যে মশার কামড় খাচ্ছি। ওরা হয়তো ভেবেছে আমরা আবারও বাংলোয় আসতে পারি, তাই বাংলো ছেড়ে যায়নি ওরা। ধীরে ধীরে ঝোপ থেকে বের হয়ে আমি বাংলোর আরও কাছে গেলাম। জানালা দিয়ে ভেতরে উঁকি দিলাম, দেখলাম আন্টি রফিক সাহেবের কাঁধে মাথা রেখে বসে আছে। দু হাতে পেঁচিয়ে ধরেছেন উনি স্বামীর কোমর। আমি আন্টির নজর আমার দিকে ফেরানোর জন্য হাতের ইশারা করলাম। ভাবলাম আন্টি আমার ইশারায় স্বামীকে ফাঁকি দিয়ে চলে আসবে আমাদের কাছে, কিন্তু আন্টি হঠাৎ স্বামীকে কাছে পেয়ে উল্টে যাবে কে জানতো। আমাকে দেখি উনি চিল্লিয়ে উঠলেন। ওই তো ওরা এসেছে। ওনার চিৎকারে রফিক সাহেবও তাকালেন জানালার দিকে। সবাইকে আদেশ দিলেন আমাদের ধরার জন্য। আমি দৌড়াতে শুরু করলাম। ছোপের কাছে এসে সবাইকে বললাম পালাতে। সবাই পালাতে শুরু করলো আমার কথা শুনে। পেছনে রফিক সাহেবের লোক তাড়া করতে লাগলো আমাদের। ধরতে পারলে পিঁপড়ের মতো মারবে, তাই বাঁচার জন্য সবাই দৌড়ের বেগ বাড়িয়ে দিলাম। শীতের মধ্যেও ঘামতে শুরু করেছি আমরা। তখন দেখলাম কোথা থেকে যেন একটা লোক দৌড়ে এসে ধাক্কা খেলো কাশেমের সাথে। দুজন দুদিকে গিয়ে পড়লো। কাশেম উঠে দাঁড়ালো, লোকটা উঠে দাঁড়ালো, আর টাসকি খেয়ে গেলাম আমরা, কারণ লোকটা দেখতে কাশেমের কার্বন কপি। দুজনের দিকে অবাক হয়ে তাকালাম আমরা। কাশেম কোনটা এখানে দ্বিধায় পড়ে গেলাম। আমাদের সাথে এতক্ষণ যে কাশেম ছিল সে হঠাৎ চিল্লিয়ে উঠে বলল, এই তো আসল কাশেম এসে গেছে। আমি বলেছিলাম না আমি কাশেম না, আমি হাশেম। এই যে আমার ভাই কাশেম এসে গেছে। হাশেমের গালে একটা কষে চড় বসিয়ে বললাম, আগে বলিসনি কেন তুই হাশেম? হাশেম গালে হাত বোলাতে বোলাতে বলল, এই চর খাওয়ার ভয়ে নিজেকে কাশেম বানালাম, এখন আবার চর খেতে হলো। আমার ভাইকে মারলে কেন? ওর কি দোষ? এবার কাশেমের গালে কয়েকটা চড় বসিয়ে বললাম, সব দোষ তোর। কোথায় পালিয়েছিলে বল? ভাই মার পরে দিও, আগে পালাও। আমাকেও তাড়া করেছে একদল, তোমাদেরও তাড়া করেছে একদল। তোকে কে তাড়া করছে? শত্রুপক্ষ আরো কাছে চলে এসেছে দুদিক থেকে। আমরা আর কিছুই না ভেবে পালাতে শুরু করলাম অন্যদিকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাছের শেকড়ে হোঁচট খেয়ে পড়লো কাশেম। তার পেছনে ছিল হাশেম। সে গিয়ে পড়লো কাশেমের উপর। দুজনকে সামলাতে গিয়ে আরো কিছু সময় নষ্ট হলো। এক কাশেমকে নিয়েই প্যারায় এখন দুই কাশেম এসে হাজির। মা জানি এই দুইটারে নিয়ে সামনে আরো কি কি হয়। কোনো মতে পালিয়ে বাঁচলাম ওদের কাছ থেকে। আন্টির উপরে রাগ হতে লাগলো। হঠাৎ এইভাবে উল্টে গেলেন কেন উনি? ভেবেছিলাম ওনাকে রমজান ভাইয়ের হাতে তুলে দিয়ে স্নেহাকে নিয়ে আসবো, কিন্তু তার হলো না। এখন স্নেহাকে কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, ভাবতে ভাবতে একটা আইডিয়া পেলাম। দুই কাশেমের মধ্যে থেকে একজনকে আন্টি বানিয়ে রমজান ডনের কাছে পাঠাতে হবে। রমজান ডন যেরকমের লোক, তাতে তাকে বোকা বানাতে কোনো কষ্ট করতে হবে না। কিন্তু কোন কাশেমকে পাঠাবো? তাই দুই কাশেমের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে মেয়েদের কণ্ঠ নকল করার ক্ষমতা আছে কার? আসল কাশেম গলা উঁচিয়ে সিনা টান করে বলল, আমি পারি নকল করতে। তাই আন্টির কণ্ঠ নকল করতে পারবি? পারবো। বলেই সে আন্টির কণ্ঠ নকল করে দেখালো। আমি তার কাঁধে হাত চাপড়ে বললাম, সাবাস বেটা, তোকেই এখন আন্টি বানিয়ে রমজান ডনের আস্তানায় নিয়ে যাব। কাশেম মুখটা ফ্যাকাশে করে বলল, ফেঁসে গেলাম নিজের কথাই। হাসেম খুশিতে লাফিয়ে উঠে বলল, ভাগ্য ভালো আমি নকল করতে পারি না। শপিং সেন্টার গিয়ে একটা শাড়ি কিনে আনলাম। ওটা কাশেমকে পরিয়ে মুখ পর্যন্ত ঘোমটা টেনে দিলাম। তারপর কাশেমকে নিয়ে আমরা সবাই চললাম রমজান ডনের আস্তানার দিকে। রমজান ডনের আস্তানায় আসার পর কাশেমকে আন্টি সাজিয়ে নিয়ে গেলাম ডনের সামনে। ডন তাকে দেখে আন্টি ভেবে লজ্জা পেতে শুরু করলো। আমি তখন বললাম, রমজান ভাই কি খুব লজ্জা পাচ্ছেন আন্টিকে? রমজান ভাই আরো বেশি লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেললো। হাতের সাদা আঙ্গুলের মাথাটা আলতো করে কামড়ে ধরে ডন বলল, যা, কি বলো না তুমি, তুমি ওর সামনে। বুঝেছি, লজ্জা পেয়েছেন আপনি। এখন কথা বলুন আপনার জানুর সাথে। ওকে আমাকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। রফিক সাহেবকে ছেড়ে আপনার জন্য চলে এসেছে একেবারে। আর মোটকু? আরে কোনো মোটকো টোটকোকে ভালোবাসেন আন্টি, শুধু আপনাকে বাসে। সত্যি? সত্যি, কথা বলেই দেখুন। রমজান ভাই কাশেমের সামনে দিয়ে বলল, ওগো,
ও যা বলছে তা কি সত্যি? কাশেম আন্টির কণ্ঠ নকল করে বলল। হ্যাঁ গো, সত্যি। পাশে রশি দিয়ে মোটকুকে বাঁধা হয়েছিল। কাশেমের কথা শুনে সে বাচ্চার মতো ব্যয় ব্যয় করে কান্না শুরু করে দিল। রমজান ভাই তার সামনে গিয়ে পেটে কয়েকটা ঘষি মারতে গিয়ে থেমে গেল। হয়তো আগের ঘটনার কথা মনে পড়ে গেছে তার। আবার যদি সে দূরে পড়ে যায়, তাই আমাকে কাছে ডাকলো রমজান ভাই। বলল, তুমি ওরে একটু চড়থাপড় মেরে থামাও তো, আমি মারলে আবারও মরে যেতে পারে। ঠিক বলেছেন রমজান ভাই। আপনার মা আর ও হজম করতে পারবে না। আপনি আন্টির কাছে যান, এই মোটকুকে আমি দেখছি। বলেই আর থামলাম না, মোটকো দুই গলে ইলো বথরেই চড় থাপ্পড় বসালাম কয়েকটা। কান্না থেমে গেল তার। একদম শান্ত বাচ্চার মতো চুপ হয়ে রইল। ওদিকে রমজান ভাই কাশেমের সামনে মুখটা নিচু করে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, ওগো, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? বলেই আর অপেক্ষা করল না, কাশেমকে দু হাতে জড়িয়ে ধরতে গেল। কাশেম একপাশে সরে গিয়ে বলল, সি সি, বেশরম, আমাদের এখনো বিয়ে হয়নি। ও তাই তো, সরি। আচ্ছা, তোমার মুখ থেকে ঘোমটাটা একটু সরাও না। না গো, বিয়ের আগে আমি মুখ দেখাবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আগে বিয়ে হোক, তারপর। ও, তবে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে। কিন্তু আমার বর্তমান স্বামী, ওর কি হবে? ওর সাথে তো ডিভোর্স হয়নি। ওর ডিভোর্স লেটার আনার ব্যবস্থা করতেছি। কিন্তু কিভাবে? তুমি তো ওর সামনে যেতে ভয় পাও। কি বললা তুমি? আমি ভয় পাই? এই রমজান ডন ভয় পাই না। ওকে, দাঁড়াও, আমার লোকেরা ওর হাত থেকে ডিভোর্স লেটার নিয়ে আসবে। বলেই রমজান ডন আমার কাছে আসলো। অতিরিক্ত বেটে হওয়ায় ও একটা চেয়ার টেনে ওটার উপরে দাঁড়ালো। তারপর আমার কানে কানে ফিসফিস করে বলল, রানা, তুমি আমার জানুকে আমার কাছে নিয়ে এসো। এবার ডিভোর্স লেটারটা এনে দাও। আমার মনে হয় তুমি পারবে। আমি ইচ্ছে করে গলার আওয়াজ বাড়িয়ে বললাম, ঠিক আছে, ডিভোর্স। কথাটা শেষও করতে পারলাম না, রমজান ডন আমার মুখটা চেপে ধরে বলল, আসতে বলো। আসতে। ও শুনে ফেলবে তো তোমাকে দিয়ে কাজটা করাচ্ছি আমি। আমি নিজেকে সামলিয়ে রমজান ভাইয়ের কানে কানে বললাম, ঠিক আছে রমজান ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যাচ্ছি ডিভোর্স লেটার নিয়ে আসতে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? স্নেহাকে নিয়ে যেতে হবে যে আমার সাথে। আরে নিয়ে যাও, স্নেহাকে নিয়ে যাও, মোটকুকে নিয়ে যাও, সবাইকে নিয়ে যাও। আমার আর কাউকে চাই না। আমি আমার জানুকে পেয়ে গেছি। তুমি এখন ডিভোর্স লেটারটা এনে দাও। আচ্ছা, আগে স্নেহাকে নিয়ে আসুন সামনে। রমজান ভাই তার লোককে আদেশ দিল স্নেহাকে নিয়ে আসতে। একটু পর স্নেহাকে নিয়ে আসা হলো। স্নেহা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তারপর বলল, চলো এখান থেকে। হ্যাঁ চলো। মোটকুর রশি খুলে দেওয়া হলো। তাকেও বললাম আমাদের সাথে যেতে, কিন্তু ও যেতে চাইল না আন্টিকে ফেলে। সে তো আর জানে না যে ওটা কাশেম। তাই তার কানে কানে বললাম, ওরে মোটকু, ওটা তোমার চান পাখি না, ওটা কাশেম। শাড়ি পরিয়ে ওকে নিয়ে এসেছি। মোটকু তখন হাসিমকে দেখিয়ে বলল, ওটা কাশেম হলে এটাকে ফাইজলামো করো আমার সাথে। মোটকুর কথা শেষ হতেই রমজান ভাই গিয়ে কাশেমের ঘোমটাটা সরালো। সাথে সাথেই চিল্লিয়ে উঠল সে। আমরা আর অপেক্ষা না করে পালাতে শুরু করলাম। পেছন থেকে রমজান ডনের লোক আমাদের তাড়া করতে শুরু করলো। মোটকু তার পেটের কারণে দৌড়াতেও পারেনি, তাই ওকে ধরে ফেলল রমজান ডনের লোক। ওকে আর কাশেমকে ওরা মারতে লাগলো। হঠাৎ দেখলাম অন্যদিক থেকে রফিক সাহেবের লোক এসে আমাদের ঘিরে ফেলেছে। আমাদের মারতে এলো ওরা। স্নেহা তার বাবার সামনে গিয়ে বলল, বাবা, ওদের কোনো দোষ নেই, ওরা আমাকে তুলে নিয়ে যায়নি। আমাকে তুলে নিয়ে গেছে ওই রমজান ডনের লোক, আর ওরা আমাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। স্নেহার কথায় এই যাত্রায় আমরা বেঁচে গেলাম। রফিক সাহেবের সব লোক তখন রমজান ডনের লোকেদের মারতে গেল, কিন্তু মার খাওয়ার আগেই রমজান ডন রফিক সাহেবের পায়ে পড়ে মাফ চাইল। বলল, গুরু, আপনি আমার গুরু, আপনি আমার বাবারও গুরু, প্রয়োজনে আমার দাদারও গুরু। আমাকে এবং আমার সৈন্যদের মাফ করে দিন গুরু। রফিক সাহেব কয়েকটা চর থাপ্পড় দিয়ে মাফ করে দিলেন রমজান এবং তার দলকে। তারপর রমজান তার দলবল নিয়ে চলে গেল মনের দুঃখে। এবার আন্টি হাসিমকে দেখিয়ে স্বামীকে বলল, এই হারামজাদাই আমাকে তুলে নিয়ে গিয়েছিল। স্ত্রীর কথা শুনে আর থামলেন না রফিক সাহেব। হাসিমের জামার কলার ধরে চর থেরাপি চালালেন কিছুক্ষণ। চর খাওয়ার পর বেচারা হাসিমের চোখ বেয়ে জল বেরিয়ে এলো দুঃখে। মনে মনে হয়তো কাশেমকে গালি দিচ্ছে সে।
ওর মতো চেহারা নিয়ে জন্ম নেওয়াটা তার একমাত্র দুঃখ। সে কেঁদে কেঁদে বলল, আপনি আমাকে মারছেন কেন? যাকে ভেবে আমাকে মারছেন সে আমি না। ওই যে রমজান ডনের মার খেয়ে পড়ে আছে আমার ভাই কাশেম, আর আমি হাশেম। রফিক সাহেব কাশেমের কাছে গিয়ে দেখল হাশেম ঠিক কথাই বলেছে, কিন্তু কাশেমকে আর মারলেন না তিনি। ইতোমধ্যে তাকে এবং মোটকুকে রমজান ডনের লোকেরা আলু ভর্তা বানিয়ে ছেড়েছে। আমরা মোটকুকে আর কাশেমকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাহেব মোটা চশমার ফ্রেমের ফাঁক দিয়ে মোটকুকে কিছুক্ষণ দেখে বলল, এই সাইজটাকে দোতলা নিয়ে যাও। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন, দুটোকে এখানে চিকিৎসা করলে কি হয়েছে? ডাক্তার একটা সাইনবোর্ড দেখিয়ে বলল, এখানে কি লেখা আছে পড়তে পারছো না? আমি সাইনবোর্ডটা পড়লাম। ওখানে লেখা আছে মোটকুদের উপরের তলায় চিকিৎসা করা হয়। কি আর করা, কামাল, সুজন, সাদ্দাম, হাশেম সবাই মিলে মোটকুকে উপরে নিয়ে গেল চিকিৎসা করতে। আমি আর স্নেহা থেকে গেলাম নিচে। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করলো কাশেমকে, তারপর কি যেন ভাবতে শুরু করলো থার্মোমিটারের দিকে তাকিয়ে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব কোনো সমস্যা হয়েছে নাকি? অভিজ্ঞ ডাক্তারের মতো উনি বললেন, সমস্যা, বড়ই সমস্যা। কি সমস্যা ডাক্তার সাহেব? গলাটা অন্যরকম করে ডক্টর জবাব দিল, সরি, উনি কোনোদিন মা হতে পারবেন না। ওরে ডাক্তার, উনি কোনোদিন মা হতে পারবেন না সেটা আমরাও জানি। তাহলে আমার কাছে নিয়ে আসছেন কেন? আরে মার খেয়ে বিচার কি অবস্থা দেখুন, ওকে ডাক্তারের কাছে না এনে কোথায় আনবো? হ্যাঁ, ডাক্তার অবাক হয়ে বললেন, কি বললেন? বেচারা, মানে এটা মেয়ে না? বলেই ডাক্তার কাশেমের মুখ থেকে ঘুমটা সরালেন। তারপর আবার বলল, শুধু শুধু এতক্ষণ মেয়ে ভেবে ওকে যত্ন করে চিকিৎসা করছিলাম, নিয়ে যান ওকে। শেষের কথাটা গলার জোর দিয়ে বললেন ডাক্তার। কোথায় নিয়ে যাব? এটাকেও নিয়ে যান উপরতলায়। কিন্তু উপরে তো শুধু মোটকুতে চিকিৎসা করা হয়। ডাক্তার সাইনবোর্ড নিচে ফেলে দিয়ে বলল, এখন আর নাই ওটা, নিয়ে যান ওকে। বলেই ডাক্তার তার চেয়ারে বসে পত্রিকা পড়তে শুরু করলো। আমরা কাশেমকে উপরে তলায় নিয়ে এসে মোটকুর পাশে শুইয়ে দিলাম। দুজনের চিকিৎসা চলতে লাগলো একসাথে। মোটকু আর কাশেম সুস্থ হওয়ার পর ওদের নিয়ে চলে আসছিলাম। নিচে এসে দেখলাম ওই ভণ্ড ডাক্তারটা একজন মহিলার চিকিৎসা করছে। ইনি মনে হয় শুধু মহিলাদের চিকিৎসাই করেন। আমি তার উদ্দেশ্যে বললাম, কি ডাক্তার সাহেব, আপনার রোগী মনে হয় মা হতে পারবে না নাকি? ডাক্তার সাহেব তার রোগীর উপর থেকে চোখ সরিয়ে আমাদের দিকে তাকালেন। আমরা কিছু না বলে বেরিয়ে পড়লাম হাসপাতাল থেকে হাসতে হাসতে। এরপর স্নেহার অবশ্য আর বিয়ে হয়নি। রমজান ডনের হাত থেকে ওকে বাঁচানোর জন্য রফিক সাহেব আমার উপরে সন্তুষ্ট হন, তাই আমার সাথেই স্নেহার সম্পর্কটা মেনে নেন উনি। মোটকুকে আর দেখা যায়নি সেদিন থেকে। বেচারা আবারও দুঃখ পেয়ে কোথায় যেন চলে গেল। হাশেম চলে গেল বিদেশে। এখানে থাকলে কাশেমের মারগুলো তাকেই হজম করতে হবে, এটা সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। কাশেম প্রতিদিন একটা করে ঝামেলা করবে আর হাশেম মার হজম করবে, এটা তো সে হতে দিতে পারে না। তাই হাশেম দেরি না করেই পাড়ি জমালো বিদেশে। কিন্তু কাশেম, সে তার কিডন্যাপিং চালিয়ে যেতে লাগলো। সিনা টান করে তাকে এখনো বলতে দেখা যায়, আমি বিখ্যাত কাশেম কিডন্যাপার। অবশ্য আমার সামনে কখনো বলে না আর।